প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত রসায়ন অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের ক্লাস উপস্থাপনায় আমি পিনাকি রানী মণ্ডল, প্রভাষক রসায়ন, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়, চিতলমারি, বাগেরহাট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায় মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক ধর্ম থেকে একটি টপিক আয়নীকরণ শক্তি। আজ আমি আয়নীকরণ শক্তির বাকি অংশ আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার মৌলের আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই দেরি না করে এক্ষুনি পড়ার টেবিলে একটু বই খাতা কলম নিয়ে বসে যাও আর আমার ক্লাসটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার মৌলের আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। মৌলের আয়নীকরণ শক্তির উপর আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। নিয়ামকের প্রভাব। তিনটি প্রভাব আছে। এক নম্বর প্রভাব হচ্ছে পরমাণুর আকার বৃদ্ধিতে। পরমাণুর আকার বৃদ্ধিতে মৌলের আয়নীকরণ শক্তির মান ক্রমশ হ্রাস পায়। এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। তাহলে আমি এক নম্বর পয়েন্টে কি বললাম? পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। আয়নীকরণ শক্তির মান হ্রাস পায় অর্থাৎ কমে যায়। এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। গ্রুপ ভিত্তিক সম্পর্ক। আমি প্রথমে তোমাদের এই পয়েন্টটা আলোচনা করব যে পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তির মান ক্রমশ হ্রাস পায়। এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। অর্থাৎ একই গ্রুপে উপরের দিক থেকে নিচের দিকে আসলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। এই কথাটা আমরা এখন ব্যাখ্যা করব। যে কোনো একটা গ্রুপের মৌল নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথম গ্রুপের মৌল নিয়ে আলোচনা করব, গ্রুপ 1। গ্রুপ 1 গ্রুপ 1 এর মৌল হচ্ছে, প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন,
তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, এরপরে পটাশিয়াম। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 আর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। পরবর্তীতে আরও মৌল আছে আমরা জানি, সেই মৌলগুলো আমি লিখিনি। আমি 4টা মৌল নিয়ে আলোচনা করব। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s1, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। আরও মৌল আছে 1 গ্রুপে, আমি সেগুলো কিন্তু লিখিনি। এই কটা মৌল ইলেকট্রন বিন্যাস আমি নিয়ে ব্যাখ্যা করবো। এবার দেখো, আমি পারমাণবিক সংখ্যা লিখলাম, ইলেকট্রন বিন্যাস লিখলাম। এবার লিখবো আমি গঠন, একটু দেখাবো ডায়াগ্রামের সাহায্যে। হাইড্রোজেনে একটি ইলেকট্রন আছে, লিথিয়ামে দুটো শক্তি স্তর। তোমার ভালো করে এটা বুঝতে হবে। লিথিয়াম, সোডিয়াম, এই আর পটাশিয়াম। আচ্ছা, সোডিয়ামের ডায়াগ্রামটা একটু দেখিয়ে দিই। আর হচ্ছে পটাশিয়াম, একটা আছে বহিস্থ স্তরে। আর আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো, আগে ডায়াগ্রামগুলো লিখে নিই, এঁকে নিই। তোমরা একটা জিনিস খেয়াল করো, গ্রুপ 1 এর মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মৌলের বহিস্থ স্তরে একটি করে ইলেকট্রন আছে। প্রত্যেকটা মৌলের বহিস্থ স্তরে একটি করে ইলেকট্রন আছে। আর তুমি যতই একই গ্রুপে যতই তুমি উপরের দিক থেকে নিচের দিকে নামছো, ততই কি দেখতে পাচ্ছ? দেখো, এখানে আছে একটা শক্তি স্তর, এখানে আছে পরপর দুটো শক্তি স্তর, এখানে আছে 3টা শক্তি স্তর, এখানে আছে 4টা শক্তি স্তর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে একই গ্রুপে উপর দিক থেকে নিচের দিকে আসলে, নিচের দিকে গেলে দেখা যাচ্ছে যে একই গ্রুপে উপর দিক থেকে নিচের দিকে গেলে দেখা যাচ্ছে কি যে ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়ছে না, স্তর সংখ্যা কিন্তু বাড়ছে। অর্থাৎ শক্তি স্তর বেড়ে যাচ্ছে। যেমন এখানে একটি শক্তি স্তর, এখানে দুটো, এখানে 3টা, এখানে কিন্তু 4টা। কিন্তু বহিস্থ স্তরে যে ইলেকট্রন সংখ্যা কিন্তু প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাসে কিন্তু সমান সংখ্যা আছে। অর্থাৎ বহিস্থ শক্তি স্তরে আমি এখানে দেখতে পাচ্ছি একটি করে ইলেকট্রন আছে। এবার আমরা বলতে পারি কি যে একই গ্রুপে উপরের দিক থেকে যতই আমি নিচের দিকে আসব, তত আমি কি দেখতে পাবো? যে নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন ক্রমান্বয়ে দূরে সরে গেছে। আর যত এই শক্তি স্তর দূরে সরে যাবে, অর্থাৎ শক্তি স্তর দূরে সরে যাওয়া মানেই হচ্ছে ইলেকট্রন দূরে সরে যাওয়া, আর ততই ওই বহিস্থ স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাবে। যত আকর্ষণ কমবে তত কিন্তু আকার বৃদ্ধি পাবে। আর আকার বৃদ্ধি পেলে আমি জানি যে আমার যত আকার বৃদ্ধি পাবে আর যত ওই ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমবে, ততই সহজে ওই ইলেকট্রনটা ত্যাগ করতে পারবে। অর্থাৎ অপসারণ করতে কম শক্তির প্রয়োজন হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলতে পারি একই গ্রুপে উপরের দিক থেকে নিচের দিকে আসলে পারমাণবিক আকার বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তির মান ক্রমশ হ্রাস পায়। আমি আবার বলছি ব্যাখ্যাটা, যে একই গ্রুপে উপরের দিক থেকে নিচের দিকে আসলে বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়ে না,
অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান থাকে, স্তর সংখ্যা বেড়ে যায়। স্তর সংখ্যা যত বেড়ে যাবে ততই নিউক্লিয়াস থেকে বহিস্থ স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যাবে। আর আকর্ষণ কমে গেলে কি হবে? আকার বৃদ্ধি পাবে। আকার বৃদ্ধি পেলে ওই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ যেহেতু কমে যাচ্ছে, তাই ওই বহিস্থ স্তরের ইলেকট্রনের সহজে সে ত্যাগ করতে পারবে, অর্থাৎ কম পরিমাণ শক্তির প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি বলতে পারি যে একই গ্রুপে উপরের দিক থেকে নিচের দিকে আসলে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক আকার অর্থাৎ পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে মৌলের আয়নীকরণ বিভবের মান হ্রাস পায়। এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। এবার আমি আলোচনা করব উপশক্তি স্তর বৃদ্ধিতে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, অর্থাৎ নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। এইটি হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, যে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় অথবা উপশক্তি স্তরের মান যত বৃদ্ধি পায় তত মৌলের আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। এটি হচ্ছে কি পর্যায়ভিত্তিক সম্পর্ক। 2 নম্বর পয়েন্ট, যে কোনো একটা পর্যায়ের মৌল নিয়ে আমি আলোচনা করব। কিছু ব্যতিক্রম থাকবে, ব্যতিক্রম বাদেও তোমার বাম পাশ থেকে একই পর্যায়ে বাম পাশ থেকে ডান পাশে গেলে দেখা যায় যে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। আমরা এটা এখন আলোচনা করব। গ্রুপ 2 এর মৌল হচ্ছে, পর্যায় 2 এর মৌল হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। আমি এই কয়টা লিখলাম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s1, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1, আর কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2। আমি এখানে x দেওয়ার কোনো দরকার নেই। নাইট্রোজেনেরটা লিখতে পারি কি 1s2 2s2 2p3। এবার ডায়াগ্রামটা একটু দেখাই। লিথিয়াম, বেরিলিয়াম কয়টা শক্তি স্তর আছে? এখানে দেখো 2টো শক্তি স্তর আছে। তা আমি কিভাবে লিখতে পারি? দেখো, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে কিন্তু প্রত্যেকটা মৌলের 2টি করে ইলেকট্রন আছে, আর দ্বিতীয় শক্তি স্তর এখানে কয়টা আছে? 2টো। বোরনের বেলায় তিনটা আছে, দেখো 2 আর 1 3। কার্বনের বেলায় নাইট্রোজেনের ক্ষেত্রে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস একটু খেয়াল করো যে একই পর্যায়ে বাম পাশ থেকে ডান পাশে গেলে স্তর সংখ্যা কিন্তু বাড়ে নাই। ভালো করে একটু খেয়াল করে দেখো, দ্বিতীয় শক্তি স্তর, এখানেও দ্বিতীয় শক্তি স্তর, এখানেও দ্বিতীয় শক্তি স্তর, এখানেও দ্বিতীয় শক্তি স্তর, এখানেও কিন্তু দ্বিতীয় শক্তি স্তর। তাহলে স্তর সংখ্যা কিন্তু বাড়ে নাই, উপশক্তি স্তর কিন্তু বেড়েছে। যে এখানে এস আছে, এস, এখানে পি, পি উপশক্তি স্তর আমরা জানি, এখানে পি, এখানেও পি।
আর কি হয়েছে দেখো, তাহলে উপশক্তি স্তর বেড়েছে, আর কি হয়েছে এখানে তুমি দেখো, স্তর সংখ্যা বাড়ে নাই, বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা বেড়েছে। বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসে কিন্তু ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিভাবে বৃদ্ধি পেল? কারণ আমরা জানি ইলেকট্রন সংখ্যার সমান প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যার চার্জ কি থাকে? ধনাত্মক চার্জ। তাহলে বাম পাশ থেকে ডান পাশে গেলে স্তর সংখ্যা বাড়ে নাই, বরং কি হয়েছে? কেন্দ্রে ধনাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর এই ধনাত্মক চার্জের পরিমাণ যত বৃদ্ধি পাবে ততই বহিস্থ স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস বেশি আকৃষ্ট করবে, আর যত বেশি আকৃষ্ট করবে ততই ওই ইলেকট্রনকে অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে দেখো, এই পাশ থেকে যতই আমি এই পাশে যাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি? বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে আছে একটা, এখানে দুটো, এখানে তিনটা, এখানে 2 আর 2 4টা আছে, এখানে দেখো এখানে আছে তোমার 5টা, একটা বেশি দিয়েছি, এখানে হবে 5টা। এই তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ধনাত্মক চার্জ আছে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7। তাহলে বাম পাশ থেকে ডান পাশে গেলে একই পর্যায়ে, বাম পাশ থেকে ডান পাশে গেলে আমরা কি দেখতে পাচ্ছি? যে স্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, উপশক্তি স্তরের মান বৃদ্ধি পাচ্ছে, বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কেন্দ্রে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বৃদ্ধি পাচ্ছে। এই কারণে বহিস্থ স্তরের ইলেকট্রনকে নিউক্লিয়াস কি করবে? দৃঢ়ভাবে আবদ্ধ করবে। আর দৃঢ়ভাবে আকর্ষণ বা আবদ্ধ করার মানেই হচ্ছে যে বহিস্থ স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে। তাহলে আমি কি বলতে পারি? যে একই পর্যায়ে বাম পাশ থেকে ডান পাশে গেলে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে বা উপশক্তি স্তরের মান বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। এই হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল যুক্ত পরমাণু সমূহের আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। এটাও তোমার পর্যায়ভিত্তিক সম্পর্ক, কিন্তু ব্যতিক্রমধর্মী। আমি আগামী ক্লাসে এই 3 নম্বর পয়েন্টটা তোমাদের সামনে আলোচনা করব। তাহলে আজকে আমি তোমাদের সামনে এই দুটো আলোচনাই রাখবো, যে পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়, এটা হচ্ছে গ্রুপভিত্তিক সম্পর্ক। আর নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে বা উপশক্তি স্তরের মান বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, এটি হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। এই দুটো সম্পর্ক আলোচনা করেছি। তোমরা বাড়িতে বসে অবশ্যই একটু ভালো করে পড়ার চেষ্টা করবে, অবশ্যই বুঝবে। আর পড়ার জন্য, বোঝার জন্য, ভালো করে বোঝার জন্য তোমরা দুটো বই অবশ্যই অনুসরণ করবে। একটা হচ্ছে সরোজকান্তি সিংহ হাজারি ও হারাধন নাগ, আর একটা হচ্ছে সঞ্জিত কুমার গুহ। এই দুটো বই, 2 রাইটারের দুটো বই তোমরা ফলো করবে। আর তারপরেও যদি তোমাদের বোঝার কোনো সমস্যা হয়, অবশ্যই তোমরা আমাকে মেসেজ করে জানাবে। কোথাও সমস্যা হলে আমাকে বলবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস আমার এ পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি।